Dear students, Assalamu alaikum. This is Asif Nawaz before you. Okay, it's me again to conduct a class for your PEC preparation. Okay, তোমরা কেমন আছো? আবার আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, এর আগে আমরা কয়েকটি ক্লাস করেছি এবং খুব গুরুত্বপূর্ণ টপিকস উপর আমরা ক্লাসগুলো করেছি। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এটা আমি মনে করি শুধু তোমার এই পিএসসি এক্সামিনেশনের জন্যই গুরুত্বপূর্ণ না, এটা তোমার সারা জীবনে ইংলিশের জন্যই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো আমাদের হেডলাইনটা কি আজকে? রিঅ্যারেঞ্জ। ওকে, এটা আমাদের কোশ্চেন নাম্বার কত? 12 নাম্বার কোশ্চেন। রিঅ্যারেঞ্জের ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের সেন্টেন্সের ওয়ার্ডগুলো রিঅর্ডার করতে হয়, অর্থাৎ যে রং অর্ডারটাকে আমাদের কারেক্ট অর্ডারে লিখতে হয়, সেক্ষেত্রে কিছু আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতে হবে। এখন তোমরা পিএসসি লেভেলে যে তোমার ইংলিশ ফর টুডে টেক্সট বুকটা পড়ো, সেখানে কিছু স্টোরি রয়েছে, সেখানে কিছু প্যাসেজ রয়েছে, তোমরা জাস্ট এটুকু রিডিং করো। আসলে এটি পুরো একটি রিডিং স্কিলের উপর ডিপেন্ড করে, অর্থাৎ তোমরা যে যত বেশি ইংলিশ রিডিং করতে পারবে তার জন্য এই রিঅ্যারেঞ্জমেন্ট অংশটা অনেক বেশি ইজি হয়ে যায়। আসলে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হলে যদি আমরা ওই গ্রামার রুলগুলোর উপর ভিত্তি করে করতে যাই, সেটা আসলে ভালোভাবে আয়ত্ত আসা সম্ভব নয়। আর যদি আমরা বাংলা ভাষার মতো করে ইংরেজিকে ব্যবহার করতে পারতাম, তাহলে খুব সহজে আমরা ইংলিশটাকে আয়ত্তে নিয়ে আসতে পারতাম। এর জন্য আমাদের কি করতে হবে? প্রথমতই বলি, এই অংশটা ভালো করতে হলে তোমাদের অনেক বেশি বেশি ইংলিশ পড়তে হবে। এখন বলতে পারো কোথায় থেকে ইংলিশ পড়বো? হ্যাঁ, তোমাদের একটি টেক্সট বুক রয়েছে, তোমরা জানো। এই টেক্সট বুকের মধ্যে আমরা বেশ কিছু প্যাসেজ বা অনুচ্ছেদ বলো, গল্প বলো পেয়ে যাই। হ্যাঁ, এখানে আমরা ভালো করে পড়তে পারি, কারণ আমরা জানি আমাদের পিএসসি লেভেলে যে কোশ্চেনগুলো হয় রিঅ্যারেঞ্জমেন্টে, ম্যাক্সিমামগুলোই আমাদের এই টেক্সট বুক থেকেই বিগত সালের কোশ্চেনগুলো আমরা দেখতে পাবো, এখান থেকে আসে। হ্যাঁ, এখান থেকে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারি। এখন কথা হচ্ছে, যদি আমি শিখতে চাই আসলে ইংলিশের যে সেন্টেন্সের ওয়ার্ড অর্ডার, এটা যদি ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে চাই, অবশ্যই আমাকে কিছু জিনিস অন্তত জানতে হবে। হ্যাঁ, আমরা ক্লাস 5-এ বিশদভাবে পড়তে পারবো না, বা যে জিনিসগুলো হয়তো আমাদের অত বেশি পড়লেও আমরা মাথায় রাখতে পারবো না। আমরা এই অংশটা ভালো করার জন্য, বা শুধু এই অংশটা না, আমাদের এই লেভেলে এই স্টেজে ইংলিশটাকে একটু ভালো করে বোঝার জন্য, অন্তত আমাদের সেন্টেন্স করে পড়ে বোঝার জন্য, কারণ আমাদের যেহেতু আনসিন প্যাসেজ রয়েছে, সেখানে আমাদের সেন্টেন্সগুলো যদি আমরা বুঝতে না পারি, আন্ডারস্ট্যান্ডিং করতে না পারি, তাহলে আমরা কোশ্চেন আনসার করতে পারবো না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? এই অংশগুলো বোঝার জন্য। এখন কথা হলো, আমরা সবসময় তো বাংলা মানে করতে পারি না, কারণ আমরা সব ওয়ার্ডের মানে জানি না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অন্তত সেন্টেন্স পড়ে কিছুটা বোঝার দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে। সেজন্য আমরা আজকে রিঅ্যারেঞ্জমেন্টটাকে, এটা কিসের সাথে সম্পর্কিত? সেন্টেন্স, তাই না? তাহলে সেন্টেন্সের প্যাটার্নগুলোকে আমাদের একটু হলো আয়ত্তে নিয়ে আসতে হবে, তাহলে আমরা মোটামুটি এই অংশ অনেকটাই ভালো করতে পারবো। কারণ হ্যাঁ, বই থেকে আসলো তার মানে এই নয় যে তুমি বইয়ের লাইনগুলোকে মুখস্থ করে নেবে। তাহলে কি করতে হবে? বইয়ের লাইনগুলো তুমি যখন পড়বে, তুমি ক্যাটাগরি যে ভাগ করবে, এটা কী ধরনের সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিনা, তারপর এটা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ কিনা, এটা ইন্টিগ্রেটিভ কিনা। ইন্টিগ্রেটিভ তাহলে কোন ফরম্যাটে সাজানো হয়েছে, ডাব্লিউএস কোশ্চেনটার পরে অক্সিলারি ভার্ব হবে, এইভাবে বুঝে বুঝে তুমি যদি পড়তে পারো, তাহলে তোমার এই অংশে অনেক ইজি হয়ে যাবে। শুধু তাই নয়, তোমার যে কোনো কোশ্চেন আইটেমে যেহেতু সব ক্ষেত্রেই সেন্টেন্স দিয়ে আমাদের আনসার করতে হয়, এই সেন্টেন্সগুলোকে তুমি যখন কোশ্চেনে আনসার করবে, সেক্ষেত্রেও তোমার জন্য ইম্পর্টেন্ট। ইভেন আমরা ডাব্লিউএস কোশ্চেন শিখে এসেছি, সেক্ষেত্রেও ইম্পর্টেন্ট। সব কিছু কম্বিনেশন করলে আমরা মোটামুটি অনেক ক্ষেত্রেই এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করতে পারবো। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। এখন কথা হলো যে আমি রিডিং স্কিলের কথা বলছিলাম, যে তুমি তোমার টেক্সট বুকটাকে ভালো করতে পারো, এবং তুমি যেন এই রিডিং স্কিল বাড়ানোর জন্য তোমার অনেক বেশি ভালো ভালো তোমাদের গ্রেড লেভেলের বই পাওয়া যায়। আমি তোমাদের কাছে কিছু মজার বই দেখাবো। দেখো, রুডলি জোন্সের কিছু সিরিজ বই রয়েছে, এখানে আমরা অনেক গল্প পাই। দেখো, অনেক সুন্দর সুন্দর কিছু বই রয়েছে এখানে। এটা ফার্স্ট পার্ট, তারপরে দেখো সেকেন্ড পার্ট। এর ভিতরে যে গল্পগুলো আছে তোমরা দেখলে বুঝতে পারবে। এখান থেকে পড়ে জাস্ট তোমরা রিডিং করবে অনেক বেশি, অটোমেটিক তোমাদের মাথায় সেট হয়ে যাবে আসলে ওয়ার্ড অর্ডারটা কীরকম। হ্যাঁ, এই বইগুলো তোমাদের গ্রেডের জন্য। ওকে, তারপরে দেখো এই যে খুব কালারফুল কিছু বই, তাই না? এই বইগুলো তোমরা কালেক্ট করে যদি পড়তে পারো, যেহেতু তোমাদের হাতে সময় রয়েছে, তোমরা অনেক বেশি প্রিপারেশন নিতে পারবে এই বইগুলো জাস্ট রিডিং করে। ওকে, তার মানে আমি বোঝাতে চেষ্টা করছি, ইংলিশে আমাদের টোটাল 4টা স্কিলের মধ্যে রিডিং স্কিল রিলেটেড হচ্ছে আমাদের এই পার্টটা। এখন কথা হলো, আমরা পিএসসি এক্সামিনেশন মোটামুটি ভালোভাবে প্রত্যেকটাকে কারেক্ট করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করলে মোটামুটি আমাদের এখানে ভুল হবে না। ওকে, তাহলে আমি প্রথমেই তোমাদের যে কথাটা বলছিলাম, যে আমাদের সাধারণত যে এই কোশ্চেন প্যাটার্নে
ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কোশ্চেন দেখবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সই বেশি আসে, অ্যাসার্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। ওকে, অ্যাসার্টিভের মধ্যে আমাদের দুইটা ফরম্যাটে আছে, সেটা অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ইভেন ইন্টারোগেটিভ সেন্টেন্সেও দুইটা ফরম্যাট থাকে, কখনো অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন আস্ক করা হয়, কখনো আবার ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কোশ্চেন আস্ক করা হয়। কখন কোনটা ইউজ করা হয় আমরা পরবর্তীতে সেটা জানবো। ওকে, তাহলে এই প্যাটার্নগুলো আমরা একটু সাজানোর ক্ষেত্রে এখন কথা হচ্ছে ট্রাপিক্যাল যেটা আদর্শ সেন্টেন্স বলি আমরা, বাক্য বলি, সেই ক্ষেত্রে সাধারণত আমরা কি করি যে আমাদের প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে কি থাকে, অবজেক্ট থাকে। আমরা এটা সবাই জানি, আমরা সাধারণত এই ফরম্যাটে যে কোনো সেন্টেন্সকে ফর্ম করি। ওকে, হ্যাঁ, এখন কথা হলো সাবজেক্টে একাধিক ওয়ার্ড থাকতে পারে, ভার্বের মধ্যে শুধু একটি ভার্ব না, তার আগে অক্সিলারি ভার্ব থাকতে পারে, মডাল অক্সিলারি থাকতে পারে, তারপরে মেইন ভার্ব এবং অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট নিয়ে অনেক অংশ থাকতে পারে। কিন্তু মোটামুটি এই প্যাটার্নটাকে আমাদের মাথায় রেখেই রিঅ্যারেঞ্জ করতে হয়। এখন দেখো যে আমরা সাবজেক্ট বুঝি, এখানে সাধারণত নাউন থাকে বা প্রোনাউন থাকে, এখানেও নাউন প্রোনাউন থাকে, তাই না? ভার্বের ব্যাপারটা চিন্তা করো, আসলে ভার্বের কাজ কি? এটা হলো আমরা জানি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না, তাই না? এটা তোমরাও শিখেছো বা তোমরা জেনেছো তোমাদের টিচারদের কাছ থেকে। ওকে, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। তাহলে ভার্বের কাজটা কি? এ ভার্ব ইন্ডিকেটস টু ডু সামথিং, টু বি সামথিং, টু হ্যাভ সামথিং। ওকে, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। অর্থাৎ এটা ভার্ব বলতে সাধারণত কোনো ক্রিয়া সম্পাদনকে বোঝায়, এটাও আমরা শিখে আসছি। তাহলে আমাদের এই সেন্টেন্সে ওয়ার্ড অর্ডার জানার আগে আমাদের এই জায়গাটা একটু ভালো করে ক্লিয়ার করতে হবে, যেহেতু এখানে আমাদের একটি ভার্ব না, এখানে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব ব্যাপারটা থাকে, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে একটু কিন্তু প্রবলেম হয়। এই অক্সিলারি ভার্বটা যদি আমরা ডাব্লিউএস কোয়েশ্চনে, এটা আমরা জেনেছি যে সেখানেও যেমন ইম্পর্টেন্ট, রিয়ারেঞ্জের ক্ষেত্রেও অক্সিলারি ভার্বটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে একটু জানবো এই ভার্বের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের ব্যবহারটা। ওকে, তাহলে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা এখানে যদি ক্যাটাগরি বা ভাগ করি, যেহেতু অক্সিলারি ভার্ব একটা বিশদ আলোচনার ব্যাপার, আমরা সংক্ষেপে আমাদের যতটুকু দরকার আমরা অক্সিলারি ভার্বকে এভাবে কল্পনা করতে পারি যে প্রাইমারি, মডাল, আরটা রয়েছে সেমি মডাল, আমরা ওটা এখানে জানবো না। প্রাইমারি ব্যাপারটা হচ্ছে, প্রাইমারির মধ্যে আবার তিনটা ভাগ রয়েছে, দেখো, টু বি, টু হ্যাভ, টু ডু। ওকে, টু বি বলতে কোন ধরনের অক্সিলারি ভার্বগুলোকে বোঝায় আমরা সবাই জানি, তোমরাও জানো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলাকে কি বলা হয়? টু বি ভার্ব। ওকে, টু হ্যাভ ভার্ব তাদেরকে বলা হয় হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সাধারণত টু হ্যাভ ভার্ব। আর টু ডু ভার্ব কাদেরকে বলে? সাধারণত ডু, ডাজ, ডিড। আমরা জানি আমরা প্রেজেন্ট টেন্সে ডু আর ডাজ ইউজ করি, পাস্ট টেন্সে ডিড ইউজ করি। তোমরা সবগুলো এগুলো শিখে ফেলেছো ডাব্লিউএস কোশ্চেন করার সময়। ওকে, আর তারপরে যে ভার্বটা মডাল ভার্বস, অর্থাৎ মডাল বলতে আমরা যে ভার্বগুলো, আমি দুই একটা এক্সাম্পল লিখে দেখো, ক্যান, মে, শুড, মাইট, অনেকগুলো মডাল অক্সিলারিজ রয়েছে, এগুলো আমরা ব্যবহার করি। সাধারণত মডাল অক্সিলারিজ ইউজ উইথ দ্য মেইন ভার্ব, সাধারণত এগুলো মেইন ভার্বের পূর্বে বসে এবং এই মডাল অক্সিলারিজগুলো কিছু এক্সপ্রেশন দেয়, সেটা হলো অ্যাবিলিটি, অব্লিগেশন, অ্যাডভাইস, রিকোয়েস্ট, কমান্ড, এই ক্ষেত্রে সাধারণত আমরা মডালগুলো ব্যবহার করি, যার কারণে সেন্টেন্সে এই ধরনের আমাদের রিয়ারেঞ্জ করতে মডালগুলো জানতে হবে। তাহলে অবশ্যই আমাদের এই অক্সিলারি ভার্বে ভালো করতে হলে আমরা প্রাইমারি অক্সিলারি টু বি, টু হ্যাভ, টু ডু এর ব্যবহারটা জানবো এবং সেই সাথে আমরা কিছু মডাল অক্সিলারিজ ভার্ব সম্বন্ধে জানবো এবং তাদের ব্যবহারগুলো শিখে রাখবো। তাহলে আমাদের এই অংশে অনেক বেশি সুবিধা পাবো। ওকে, তাহলে দেখো এখন আমরা যে সেন্টেন্সগুলোকে সাজাবো, সাজানোর আগে আমরা যে সেন্টেন্সে অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে, তাই না? তাহলে আমরা জানি যে স্ট্রাকচারালি সেন্টেন্সের প্রকারভেদ রয়েছে, অর্থগতভাবে প্রকারভেদ রয়েছে। সাধারণত আমরা যে সেন্টেন্সের মিনিং উপর ডিপেন্ড করে যে অর্থগুলো করি বা স্ট্রাকচারের উপর, এখানে আমরা সাধারণত ওই অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ এই ব্যাপারগুলোকে আমাদের একটু গুরুত্ব দিতে হবে। তারপর আমি বলছি কি অ্যাসার্টিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ, এই দুইটি ফরম্যাট থেকেই আমাদের সাধারণত কোশ্চেন আসে। তাহলে আমরা দেখো প্রথমেই সাধারণত যদি অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা রিঅর্ডার করি, অ্যাসার্টিভ, তাই না? আচ্ছা, এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমরা জানি কয়টি ভাগ রয়েছে? দুটি। এটা কি হতে পারে? অ্যাফার্মেটিভ মানে কি হা বোধক, এটা কি হতে পারে? নেগেটিভ বা না বোধক।
ওকে, সেটা একটা ব্যাপার। তার আগে আমি একটা কথা বলতে রাখি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু আমাদের রিয়ারেঞ্জের ব্যাপারটা, এখানে ভার্বের ব্যাপারটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করলাম, দুইভাবে আসতে পারে। অর্থাৎ দেখা গেল অ্যাসার্টিভ সেন্টেন্সে এরকম হতে পারে, যেটার মধ্যে দেখা গেল নর্মাল অক্সিলারি ভার্ব থাকবে কিন্তু মেইন ভার্ব থাকবে না, এরকম হতে পারে। বা শুধু মেইন ভার্ব দিয়ে হতে পারে, বা অক্সিলারি ভার্বগুলো কখনো মেইন ভার্ব দিয়ে ব্যবহার হতে পারে। হ্যাঁ, আমি বিভিন্নভাবে সেন্টেন্সগুলো থাকতে পারে। এইভাবে আমরা দুটি স্ট্রাকচারে যদি ভাগ করি তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। দেখো, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে প্রথমে যদি এভাবে কল্পনা করি যে সাবজেক্ট প্লাস এভি প্লাস পিভি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বাকি অংশ। ওকে, দেখো, তার মানে সাবজেক্ট থাকবে, তারপরে এভি মানে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে পিভি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট, তারপরে আমরা এক্সটেনশন সহ সেন্টেন্সটিকে ফর্ম করব। তার মানে যখনই আমি দেখব একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্বও রয়েছে, প্রিন্সিপাল ভার্বও রয়েছে এবং সেটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, স্টেটমেন্ট, কোনো বিবৃতি দেওয়া হয়েছে, we know that assertive sentence makes an statement, ওকে, তাহলে আমরা এই ফর্মে সেন্টেন্সগুলোকে সাজাবো। দেখো, আমরা যদি একটা সেন্টেন্স লিখি, হি গোজ, ওকে, এখানে আমরা যদি অক্সিলারি ভার্ব দিয়ে করি, হি ইজ গোয়িং টু স্কুল। দেখো, তার মানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, বাকি অংশ দিয়ে আমরা সেন্টেন্সটিকে পূর্ণ করেছি। তাহলে এইভাবে আমাদের সাধারণত রিঅ্যারেঞ্জ করতে হতে পারে। আচ্ছা, এখন ব্যাপারটা যদি এরকম হয় যে শুধু অক্সিলারি ভার্ব রয়েছে, হ্যাঁ, তাহলে আমরা স্ট্রাকচার এরকম হতে পারে সাবজেক্ট প্লাস এভি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বাকি অংশ থাকতে পারে। ঠিক আছে, এইভাবেও থাকতে পারে, যেখানে অক্সিলারি ভার্বটাকে তখন আমরা কি বলতে পারি, হ্যাঁ, সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। ওকে, দেখো, হি ইজ আ স্টুডেন্ট, দেখো, এখানে ইজটা অক্সিলারি ভার্ব আমরা জানি, কিন্তু এখানে অ্যাক্টিভ ভার্বই রয়েছে। তার মানে আমরা শুধু অক্সিলারি ভার্ব দিয়েও এভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স ফর্ম করতে পারি। তাহলে এই দুটো কি ফরম্যাটে আমরা জানি, এই দুটোকে আমরা অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। এখন যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ ফরম্যাটে যায় অর্থাৎ না বোধক, সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় টু ডু ভার্বের হেল্প নেই। সেটা হচ্ছে একটা টু ডু ভার্ব বলতে আমরা বুঝাই, সেটা কি হতে পারে, ডু হতে পারে, অথবা ডাজ হতে পারে, অথবা ডিড হতে পারে। সাধারণত প্রেজেন্ট টেন্সে আমরা ডু আর ডাজ ইউজ করি, আর পাস্ট টেন্সে ডিড ইউজ করি। এখন দেখো, ডু আর ডাজের ব্যাপারটা আমরা শিখে এসেছি, তাই না? ডু যখন আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন প্লুরাল নাম্বারের পরে আমরা কি ইউজ করি, ডু ইউজ করি। আর যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ভার্বের সাথে এজ বা ইয়ে যুক্ত থাকে, হ্যাঁ, যেমন হি ডাজ নট গো টু স্কুল। দেখো, এখানে হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে আমরা কি ডাজ ইউজ করলাম। অর্থাৎ এরকম আমরা তখন দেখবো যদি ডু বা ডাজ রয়েছে থার্ড পারসন, এইভাবে আমরা সেন্টেন্সটিকে ফর্ম করার চেষ্টা করব। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এভাবে আমরা অ্যাফার্মেটিভ বা নেগেটিভ। এখন কথা হচ্ছে এই নেগেটিভের ক্ষেত্রেই শুধু এখানে তিনটি চেঞ্জ হতে পারে। যেমন এই নেগেটিভ করতে এখানে টু ডু ভার্ব ব্যবহার হতে পারে, নেগেটিভ করতে এখানে টু হ্যাভ ভার্ব ব্যবহার হতে পারে, টু বি ভার্ব ব্যবহার হতে পারে। ইভেন নেগেটিভ এখানে মডেলের পরেও সাধারণত নট বসে আমাদের নেগেটিভ সেন্টেন্স থাকতে পারে। তাহলে স্ট্রাকচার কিন্তু এইরকমই, অর্থাৎ এরকম স্ট্রাকচার উপর বেস করে যতই অক্সিলারি ভার্ব চেঞ্জ হোক আমরা একই ফরম্যাটে সবগুলোকে সাজাতে পারবো। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা রিঅ্যারেঞ্জ করব বুঝতে পেরেছি। এবার আমরা কোনটি নিয়ে আলোচনা করি, এবার আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। আমরা যেহেতু ডাব্লিউএস কোশ্চেন খুব ভালো করে শিখে ফেলেছি, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমাদের কাছে অনেক ইজি, তাই না কথাটা? ওকে, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স ইজি হলো যে ব্যাপারটি আমি আবার তোমাদের মনে করে দিতে চাই, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স দুটি ফরম্যাটে স্টার্ট হয়, তাই না? একটা হলো অক্সিলারি ভার্ব দিয়ে, আর একটি ডাব্লিউএস কোশ্চেন আমরা যেটা ইন্টিগ্রেটিভ প্রোনাউন আমরা যেটাকে বলি সেটা দিয়ে স্টার্ট হয়, হোয়াট, ওয়েন, হোয়ার, হোয়াই। এখন কথা হলো কখন আমরা ডাব্লিউএস কোশ্চেন ইউজ করি আর কখন অক্সিলারি ভার্ব ইউজ করি। উই নো দ্যাট যখন কোনো কোশ্চেনের উত্তরটা ইয়েস অথবা নো দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রেই কোশ্চেনটা হয় অক্সিলারি ভার্ব দিয়ে। হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, ওকে, দেন উই আনসার দ্যাট ইয়েস অর নো।
ওকে, ইফ আই আস্ক ইউ দ্য কোশ্চেন হোয়াট আইটেম হ্যাভ ইউ টেকেন অ্যাট ইউর লাঞ্চ, অর্থাৎ তুমি লাঞ্চে কি কি খেয়েছো, তখন তুমি ইয়েস বা নো বলবে না, তুমি বলেছো তুমি আই হ্যাভ টেকেন ভেজিটেবলস, রাইস অ্যান্ড এক্সট্রা, আরও অনেক কিছু তুমি বলতে পারো। তার মানে কি, যখন তোমাকে ইনফরমেশন চাওয়া হয় অবশ্যই তুমি হোয়াট, ওয়েন, ওয়ার, হোয়াই, হাউ, আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করি। আশা করি বুঝতে পেরেছো। সেক্ষেত্রে আমরা যদি একটা কমন স্ট্রাকচার দাঁড় করাই, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কমন স্ট্রাকচারটা কি হতে পারে? তার মানে এটা হতে পারে অক্সিলারি ভার্ব দিয়ে, তারপরে কি থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে প্রিন্সিপাল ভার্ব প্লাস আমরা বাকি অংশ বা অবজেক্ট লিখে এখানে বাকি অংশ দিয়ে নোট অফ ইন্টারোগেশনটা অবশ্যই দিব। হ্যাঁ, এখানে একটি কথা মনে করিয়ে দেই, যদি সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তুমি পরিপূর্ণভাবে রিয়ারেন্স করার পরে যদি নোট অফ ইন্টারোগেশন না দাও, সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার ডিডাক্ট হতে পারে। অবশ্যই মনে রাখতে হবে সেন্টেন্স যেটি, সেটা যদি তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স অবভিয়াসলি তুমি ফুল স্টপ দিবে, ইন্টারোগেটিভ হলে তুমি নোট অফ ইন্টারোগেশন দিবে। যদি তোমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে না, কথা কথা বলছি, থেকে থাকলে অবশ্যই নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্নটা তোমাকে অবশ্যই দিতে হবে। ওকে, আর যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, সেম অ্যাজ আমরা ডাব্লিউএস প্লাস এভি প্লাস সাবজেক্ট প্লাস পিভি প্লাস অবজেক্ট দিয়ে আমরা নোট অফ ইন্টারোগেশন। আশা করি এই দুটি ফরম্যাটের উপর মেনটেন করে আমরা যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ফর্ম করতে পারবো বা কারেক্ট অর্ডারে লিখতে পারবো। জাস্ট তোমরা এই স্ট্রাকচার অনুযায়ী একটি একটি করে ওয়ার্ড বসিয়ে দিবে, দেওয়ার পর তোমরা জিনিসটাকে মেনটেন করতে পারবে। আশা করি তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এখন কথা হলো, আমাদের শুধু সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোর পাশাপাশি আরও কিছু ওয়ার্ড থাকে, সেগুলা কিনে আমাদের অনেক সময় কনফিউশনে পড়তে হয় যে এই ওয়ার্ডগুলোকে আমি কোথায় লিখবো, সেন্টেন্সে কি শুরুতে লিখবো, নাকি মাঝে লিখবো, নাকি শেষে লিখবো। যেমন আমরা তোমরা পার্টস অফ স্পিচ পড়েছো, তোমরা নাউন পড়েছো, অ্যাডজেক্টিভ পড়েছো, ভার্ব পড়েছো, অ্যাডভার্ব পড়েছো। তা অ্যাডভার্ব কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো দেখা গেল অনেক জায়গায় বসতে পারে, কারণ দেয়ার ইজ নো ফিক্সড পজিশন ইন এ সেন্টেন্স অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের সেন্টেন্সে কোনো ফিক্সড পজিশন নেই, এটা অনেক জায়গায় সেন্টেন্সে বসতে পারে। কিন্তু দেখা গেল অ্যাডভার্ব যেহেতু ক্লাসিফিকেশন রয়েছে, অ্যাডভার্ব টাইম, প্লেস, ম্যানার, কোনটি কোন জায়গায় স্থাপন করলে সেন্টেন্সটা অনেক বেশি সুন্দর হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমি কিছু তোমাদের সহজভাবে কিছু ওয়ার্ড দেখিয়ে দেবো, যে ওয়ার্ডগুলোকে কোথায় লিখলে সেন্টেন্সটা অনেক ভালোভাবে রিঅর্ডার করা যেতে পারে। দেখো, আমি কিছু ওয়ার্ড লিখি, তোমরা ওয়ার্ডগুলোকে অবশ্যই খাতায় লিখে রাখবে, মনে রাখার চেষ্টা করবে যে এই ওয়ার্ডগুলো থাকলে আমরা কোন পজিশনে সেন্টেন্সে প্লেস করব। ওকে, দেখো প্রথমে যদি সেন্টেন্সে এরকম থাকে, লাস্ট ডে, ইয়েস্টারডে, লং অ্যাগো, previous day, tomorrow, today, regularly, every day, আর অনেক ওয়ার্ড রয়েছে, ডেলি রয়েছে। ওকে, এই ধরনের ওয়ার্ডগুলো যদি থাকে সাধারণত সেন্টেন্সের আমরা কোথায় বসাবো, তোমরা ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছো যে এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা অবশ্যই সেন্টেন্সের শেষে স্থাপন করব। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব বা বাকি যদি অবজেক্টে থাকার পর শেষে আমরা এই সময় প্রকাশ করি অ্যাডভার্বগুলোকে কোথায় লিখবো, সেন্টেন্সের শেষে লিখবো। তাহলে অবশ্যই মনে রাখবে এই ওয়ার্ডগুলো কোথায় বসবে, সেন্টেন্সের শেষ পজিশনে বসবে। বুঝতে পেরেছো তোমরা? সেই রকম তাহলে এইটা একটা অংশ গেল, যদি শেষে বসে। আবার এরকম কিছু ওয়ার্ড থাকে, দেখো, ওয়ান ডে, ওয়ান্স, once upon a time, এই ধরনের যদি কোনো ফ্রেজাল ওয়ার্ড বা এক্সপ্রেশন থাকে, ওয়ান ডে, ওয়ান্স আপন আ টাইম, আমরা অবশ্যই এগুলোকে সেন্টেন্সের কোথায় লিখবো, প্রথমে লিখবো। তাহলে এই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সের শেষে লিখবো, এই অংশগুলোকে থাকলে অবশ্যই সেন্টেন্সের প্রথমে লিখবো। দেখো তোমরা ভালো করে লক্ষ্য রাখো, এই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সের শেষে লিখবো, এই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সের প্রথমে লিখবো। ওকে, এরপরে দেখো আমি আরো কিছু ওয়ার্ড লিখি, often, always,
usually just already recently never ever yet দেখো often always usually just already recently never ever yet এগুলো অ্যাডভার্ব এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে থাকলে সাধারণত আমরা মূল ভার্বের আগে অর্থাৎ আমাদের সেন্টেন্সকে সাবজেক্ট প্লাস সেটা যদি এভি প্লাস পিভি আমরা এরকম ফরম্যাটে যখন সাজালাম অর্থাৎ এই যে মূল ভার্ব তার পূর্বে এই পজিশনে আমরা সবসময় এই ওয়ার্ডগুলোকে রাখবো ওকে এখানে অক্সিলারি ভার্ব নাও থাকতে পারে সেটা বড় কথা না আমরা স্বভাবতই এই ওয়ার্ডগুলো চেষ্টা করব মূল ভার্বের পূর্বে এই ওয়ার্ডগুলোকে মূল ভার্বের পূর্বে রেখে আমরা সেন্টেন্সটাকে ফর্ম করব যেহেতু আমরা আগে যে স্ট্রাকচারগুলো শিখলাম তার সেগুলো বাদে যদি এই ধরনের ওয়ার্ডগুলো থাকে এবং আমরা জানি ম্যাক্সিমাম সেন্টেন্সগুলো এগুলো থাকে তোমাদের পরীক্ষায় এগুলোতে আসে বিভিন্ন তুমি পিএসসি কোশ্চেনের বিগত সালের কোশ্চেনগুলোতে দেখবে অবশ্যই সেন্টেন্সগুলোতে এগুলো তোমরা পাবে আর এগুলোকে এই ফরম্যাট অনুযায়ী তোমরা সাজাবে কখন আগে বসবে কখন পরে বসবে কখন মূলভাবে আগে বসবে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই মেনটেন করলে আর কোথাও তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না ইভেন দেখো আমি আরেকটা জিনিস তোমাদের উল্লেখ করে রাখি কখন তোমার সেন্টেন্সে ইট অ্যান্ড দেয়ার এই দুটি অংশ এই দুটি ওয়ার্ড পাবে যেটাকে ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার বলা হয় যদি সেন্টেন্সে সাধারণত ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার থাকে সাধারণত এটা কোথায় বসে সেন্টেন্সের একদম শুরুতেই বসে এবং এরপরে কি বসে ভার্ব বসে দিয়ে তুমি বাকি অংশগুলো পূরণ করবে তার মানে যদি তুমি রিয়ারেন্স করার সময় কখনো এটা পাও ইট বা দেয়ার সেটা শুরুতেই তোমাকে স্থাপন করে বাকি অংশ দিয়ে তোমাকে সেন্টেন্সটি পূর্ণ করতে হবে আশা করি তুমি এই অংশটাও ভালো করে বুঝতে পেরেছো আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে ফর্ম করব আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কেমনে ফর্ম করব সেটা শিখলাম তারপরে আমরা যদি এক্সট্রা এই ওয়ার্ডগুলো আসলে কোথায় কোনটা স্থাপন করব সেটাও শিখলাম এবং পাশাপাশি যে কথাটি বললাম যে তোমরা অবশ্যই বেশি বেশি ইংলিশ রিডিং করবে অর্থাৎ বেশি বেশি ইংলিশ পড়বে তাহলে দেখবে তোমরা এই অংশটাতে অনেক বেশি ভালো করতে পারবে এবং তোমাদের টেক্সট বুক যেটি রয়েছে দেখো টেক্সট বুকের মধ্যে তোমরা যখন লেসনগুলো পড়বে দেখো দিস ইজ ওয়ান অফ ইউর লেসন অ্যাবাউট মাই হোম ডিস্ট্রিক্ট ওকে দেখো এখানে আমি কিছু কিছু লাইনকে হাইলাইটার দিয়ে হাইলাইট করেছি এবং কলম দিয়ে দাগ দিয়েছি কারণটা কি আমার কাছে মনে হয়েছে বা তোমার কাছে মনে হতে পারে যে কোনো লেসন পড়ার পরে এরকম কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো আগের পরীক্ষাতে দেখো রিয়ারেঞ্জে এসেছে বা তোমার যদি মনে হয় তুমি টিচারের কাছেও হেল্প নিতে পারো কোন লাইনগুলো এখান থেকে রিয়ারেঞ্জের জন্য ইম্পর্টেন্ট দেখো আমি যে লাইনগুলো দাগিয়েছি সেগুলো রিয়ারেঞ্জ প্লাস ডাব্লিউসিও তুমি ওই সেন্টেন্সটাকে একবার রিয়ারেঞ্জ করতে পারো এলোমেলো করে আবার ওই সেন্টেন্সটাকে তুমি ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করতে পারো ডাব্লিউএস করার সময় তুমি সাবজেক্ট পজিশনে ডাব্লিউএস করতে পারো অবজেক্ট পজিশনে করতে পারো কমপ্লিমেন্টে করতে পারো এভাবে যখন তুমি লেসনটাকে পড়ার সময় লেসনটা ভালো করে পড়লা সিন প্যাসেজের জন্য তুমি এটাকে প্রিপারেশন নিলে এখান থেকে তুমি ডাব্লিউএস তৈরি করে পড়লা এখান থেকে তুমি রিঅর্ডার করে তুমি পড়লা তখন কি হবে এই চ্যাপ্টারটাও তোমার ভালো করে পড়া হয়ে যাবে প্লাস এই যে কোশ্চেন প্যাটার্নগুলো তুমি অনেক ভালো করতে পারবে যেহেতু আমাদের ম্যাক্সিমাম সেন্টেন্স বই থেকে আসে অবশ্যই বইয়ের লাইনগুলোকে তুমি যখন অ্যানালাইজ করে পড়বে অ্যানালাইজ করার সময় অর্থাৎ ব্যাখ্যা করে পড়ার সময় তুমি এই আজকে যে ব্যাপারগুলো আমি আলোচনা করলাম এই ব্যাপারগুলো তুমি হেল্প নিবে তাহলে আশা করি তোমাকে মুখস্থ করতে হবে না তুমি বুঝে বুঝে তুমি অবশ্যই এই পিএসসি লেভেলেই অর্থাৎ ক্লাস 5-এই তুমি খুব ভালো সেন্টেন্স উপর দক্ষতা আনতে পারো পাশাপাশি যে কথাটা আমি তোমাদেরকে শেষে মনে করিয়ে দেব যে আমরা অবশ্যই টেন্সের ব্যাপারটাকে গুরুত্ব দিব অর্থাৎ যে আমাদের যে 12 প্রকার টেন্স সবগুলো সাধারণত আমাদের লাগে না আমাদের সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আমি বললাম প্রেজেন্টের 3টি পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার ইনডিফিনিট 3 2 5 1 6 এই 6টি স্ট্রাকচারটা যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখো আশা করি আর তোমাদের প্রবলেম হবে না এই ব্যাপারগুলোর সাথে তুমি 6টি টেন্সের স্ট্রাকচার এবং টেন্স যখন স্ট্রাকচার তুমি পড়বে অবশ্যই সেটাকে 3টি ফরম্যাটে পড়বে যখন তুমি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সে কোনো স্ট্রাকচার পড়ছো সেটাকে অ্যাফার্মেটিভ সেটাকে নেগেটিভ আবার সেটাকে ইন্টারোগেটিভ করবে তুমি যখন পাস্ট ইনডিফিনিট পড়ছো সেটাকে অ্যাফার্মেটিভ সেটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ আমি একটি এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে তোমরা বাসায় সেভাবে সাধারণত প্রিপারেশন নিতে পারবে মনে করো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এই অংশটি শিখছি তাহলে আমি স্ট্রাকচার যখন সাজাবো নাম্বার 1 সাবজেক্ট
প্লাস V1 প্লাস অবজেক্ট। আমরা সংক্ষেপে লিখি সাবজেক্ট, V1 মানে আমরা কি শিখেছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করব, সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা যখন নেগেটিভ করি তাহলে আমরা টেন্স ও পার্সন অনুযায়ী ডু অথবা ডাজ, ডু ভার্ব ইউজ করি, তারপরে নট V1। এবং সেন্টেন্সের জন্য ইন্ডিকেটিভ ফর্মেটে ইউজ করব, তখন এই ডু অথবা ডাজটা সামনে প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস বাকি অংশ দিয়ে আমরা নোট অফ ইন্টারোগেশন। একটি সেন্টেন্সকে বা একটি যদি কেসকে আমরা এই তিনটি অংশে ভাগ করে লিখি, তাহলে আমাদের সেন্টেন্স বুঝতে এবং সেন্টেন্স ফর্ম করতে আশা করি কোনো প্রবলেম হবে না। তাহলে আমি সাধারণত 6টি টেন্সের কথা বললাম এবং সেই সাথে প্রথমে যে রুলস এন্ড রেগুলেশনগুলো বললাম, মাঝখানে কিছু ওয়ার্ডের কথা বলছি। এই কম্বিনেশন করে এবং বেশি বেশি যদি তুমি ইংলিশ রিডিং পড়ো, তুমি কোশ্চেন আইটেম 12 অর্থাৎ 52 নম্বর কোশ্চেনে অনেক বেশি তুমি স্কিল হতে পারবে এবং পরীক্ষায় সবগুলো কোশ্চেন কারেক্ট করতে পারবে। আশা করি এই ডিরেকশন অনুযায়ী তোমরা বাসায় তোমাদের যে লেসনগুলো আছে দাগিয়ে অনেক বেশি বেশি প্র্যাকটিস করো এবং সেই সাথে বিগতের সাথে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমরা অনেক ভালো প্রিপারেশন নিতে পারবে। তাহলে তোমরা ভালো থাকো, আবার নতুন কোনো ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।